বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব স্ত্রীর এমন কি তিনটা জিনিস যা প্রতিটা স্বামীর খুবই মনোযোগ সহকারে দেখা উচিত। যে স্বামী এই তিনটি জিনিস দেখে এবং বুঝে তার জীবনে কখনো অভাব অনটন আসে না, তার ঘর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদে ভরপুর হয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি বিষয় কি কি যা প্রতিটি স্বামীর তার স্ত্রীর মধ্যে দেখা উচিত। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর মোটিভেশন। বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এক সময়ের কথা, এক গ্রামে রামদাস নামে এক ব্যক্তি বাস করত। সে তার স্ত্রীর কারণে খুবই বিরক্ত ছিল, কারণ তার স্ত্রী তাকে প্রায় অপমান করে বলতো, তোমার কাছে আছেই বা কি, ঘরে খাবার পর্যন্ত কিছু নেই। বন্ধুরা, রামদাসের বাড়িতে খুবই অভাব দেখা দিয়েছিল। ঘরে একটা টাকাও ছিল না, খাওয়ার জন্য এক মুঠো চালও ছিল না। একদিকে খাবারের অভাব, অন্যদিকে স্ত্রীর অত্যাচার। রামদাস খুবই বিরক্ত হয়ে পড়েছিল। সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। একদিন সে খুবই বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে এক নির্জন পথ ধরে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে একজন সাধুকে ধ্যানে বসে থাকতে দেখে। এই দেখে রামদাস সেই সাধুর কাছে এসে বসে পড়ে। সাধুর যখন ধ্যান শেষ হয় তখন রামদাস কান্নায় ভেঙে পড়ে। এই দেখে সাধু মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে পুত্র, কি হয়েছে তোমার সমস্যা কি, তুমি কেন কাঁদছো? তখন রামদাস সাধু মহারাজকে বললেন, হে মহারাজ, আমার যে স্ত্রী আছেন সে প্রতিদিন কোথায় কোথায় আমাকে অপমান করেন। আমি গরিব, তো আমি কি করব? যতই চেষ্টা করি না কেন কিন্তু অর্থ উপার্জন করতে পারি না। আমার ছোট্ট একটি ব্যবসা ছিল, তাও স্ত্রীর কারণে বন্ধ হয়ে গেছে। সে দিনে রাত্রে আমার সাথে ঝগড়া করে। এখন আমরা কি খেয়ে বেঁচে থাকবো তা নিয়ে খুবই চিন্তিত। কোনো উপায় নেই আমাদের, ঘরে খাবার মতো কিছুই নেই, এছাড়াও পরার জন্য বস্ত্রও নেই। আমি আমার স্ত্রীকে অনেক বুঝাই, তুমি আমার সাথে এরকম করো না, আমার সাথে ঝগড়া করো না, কিন্তু সে কিছুতেই বুঝে না। মহারাজ, এই কারণেই আমি বাড়িঘর ছেড়ে এখানে চলে এসেছি। তখন ওই সাধু মহারাজ বললেন, পুত্র, তুমি কেঁদো না, আজ আমি তোমাকে তিনটি কথা বলবো যা তোমার ভাগ্য বদলে দেবে। যে পুরুষ তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে, সেই পুরুষ তার জীবনকালে আর কখনো গরিব হয় না, তার ঘরে আর কখনো অর্থের অভাব হয় না, আর না তো তার ঘরে কখনো লড়াই ঝগড়া হয়। সাধু মহারাজ বললেন, পুত্র, তুমি মন দিয়ে শোনো, পারলে তুমি তোমার জীবনে গিট বেঁধে রাখো। তখন রামদাস সাধু মহারাজের কথা খুবই মনোযোগ দিয়ে শুনে আর বলে, হে সাধু মহারাজ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তা বলুন। তখন সাধু মহারাজ রামদাসকে গল্প বলেন এবং তিনি বললেন, এক গ্রামে এক কৃষক বাস করত। তার অনেক জমি জমা ছিল, যেখানে সে দিনরাত কঠোর পরিশ্রম করত। তার বাড়িতে কৃষক এবং তার স্ত্রী বাস করত। ওই কৃষক আর তার স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা ছিল, তাদের মধ্যে কখনো লড়াই ঝগড়া হতো না। এই কারণে তাদের বাড়িতে সবার মধ্যে শান্তি বাস করত। তার ক্ষেতগুলোতে এতই ফসল উৎপাদন হতো যে দিনে দিনে সে আরো ধনী হতে লাগলো। কৃষক ও তার স্ত্রীর মধ্যে এতই ভালোবাসা ছিল যে যা দেখে আশেপাশের মানুষ তাদের হিংসা করত। ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষ জানতে পারলেন যে ওই কৃষক এবং তার স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা রয়েছে। এই খবর একসময় শহরের রাজা পর্যন্ত পৌঁছায়। রাজা ওই কৃষক এবং তার স্ত্রীর অনেক প্রশংসা করেন। তিনি সবাইকে বলেন, আমাদের এলাকায় এক কৃষক এবং তার স্ত্রী আছেন যাদের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হয়নি। তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে আমি আমার জীবনে এরকম ভালোবাসা আর দেখিনি। একদিনের কথা, একদিন রাজা পুরো রাজ্য জুড়ে ঘোষণা করেন যে রাজ্যের প্রতিটি বাসিন্দা তারা তাদের বাড়িতে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবে। এই শুনে রানী রাজাকে প্রশ্ন করলেন, আপনি এমন কেন করছেন? সবার বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য কেন আদেশ করছেন? রাজা তখন মৃদু এসে বললেন, প্রদীপ হলো ভালোবাসার প্রতীক।
যে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বলবে সেই বাড়িতে সর্বদা প্রেম ভালোবাসা বজায় থাকে। আমি চাই যে প্রেম ওই কৃষক এবং তার স্ত্রীর মাঝে রয়েছে সেই প্রেম আমাদের নগরে প্রতিটি স্বামী স্ত্রীর ঘরে ছড়িয়ে পড়ুক। তাই আমি চাই প্রতিটি ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হোক। রাজা তার সৈন্যদের আদেশ দিলেন, যাও রাজ্যের প্রতিটি কোণে কোণে গিয়ে ঘোষণা করে এসো, আজ রাত্রে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং তা সারা রাত ধরে জ্বলবে। রাজার আদেশ মেনে নগরের সব বাসিন্দা তারা তাদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিল। কিন্তু মধ্যরাত হতে দেখা গেল যে অধিকাংশ বাড়ির প্রদীপ নিভে গেছে। একমাত্র কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছিল। আসলে সেই প্রদীপ সবসময় কৃষকের স্ত্রী জ্বালাতেন। তিনি কারো কথাই শুনতেন না, নিজের ইচ্ছা মতো কাজ করতেন, যা তার মনে হতো তাই করতেন। তবুও কৃষক তাকে কখনো বাধা দিতেন না। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। কৃষক মনে করতেন, যদি আমার স্ত্রীকে সবসময় বাধা দেই তাহলে সংসারে অশান্তি বাড়বে। এই কারণে তিনি তার স্ত্রীর অনেক ব্যাপারেই মেনে নিতেন, যাতে সংসারে শান্তি এবং ভালোবাসা বজায় থাকে। রাজা নিজের মহল ছেড়ে পুরো নগরের দৃশ্য দেখছিলেন। তিনি দেখলেন পুরো নগরের কোনো বাড়িতে প্রদীপ জ্বলছে না, শুধু সেই কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছে। তা দেখে রাজা তার রানীকে বললেন, দেখো কৃষকের বাড়ির প্রদীপ কি সুন্দর জ্বলছে, কিন্তু পুরো নগরে আর কোথাও কোনো প্রদীপ জ্বলছে না। এর থেকে বোঝা যায় কৃষক ও তার স্ত্রীর মধ্যে কত প্রেম রয়েছে। রানী রাজার কথা শুনে মুচকি হেসে বললেন, তোমার কথা একদম সঠিক। কৃষক ও তার স্ত্রীর মধ্যে যে প্রেম রয়েছে তা তার স্ত্রীর কারণে, তার কারণে তাদের সংসারে এত শান্তি। বন্ধুরা, রানীর কথা শুনে রাজা বললেন, রানী তুমি ভুল বলছো। যে প্রেম কৃষকের বাড়িতে রয়েছে তা তার স্ত্রীর কারণে নয়, বরং কৃষকের কারণে। রানী আবার বললেন, না, কৃষকের স্ত্রী খুবই বুদ্ধিমতী, তার কারণে তাদের সংসারে কখনো ঝগড়া অশান্তি হয় না। তোমার ভাবনাই ভুল। রাজা জবাব দিলেন, আসলে কৃষকই বুদ্ধিমান, তার কারণেই তাদের সংসারে এত সুখ শান্তি। এইভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো। রানীর দাবি ছিল কৃষকের স্ত্রী বুদ্ধিমতী, আর রাজার দাবি ছিল কৃষক নিজে বুদ্ধিমান। বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ ধরে তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো। অবশেষে তর্ক এমন পর্যায়ে পৌঁছালো যে রানী রাগ করে রাজার দাড়ি ধরে টেনে ছিঁড়ে ফেলে দেন, আর রাজা ক্ষিপ্ত হয়ে রানীকে তুলে মাটিতে আছাড় দিলেন। এরপর রাজা দৃঢ় কণ্ঠে বললেন, আমাদের আর ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, বরং আমরা কৃষক এবং তার স্ত্রীর পরীক্ষা নেই, তখনই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে। রাজার প্রস্তাবে রানী রাজি হয়ে গেলেন। দুজনেই সিদ্ধান্ত নিলেন যে তারা কৃষক ও তার স্ত্রীর পরীক্ষা নেবেন। আসলে তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান এবং কার কারণে তাদের সংসারে এত সুখ শান্তি তা যাচাই করবেন। এরপর রাজা তার মহলে ফিরে গিয়ে একজন পুরুষ সৈন্যকে ডেকে পাঠালেন। তিনি সৈন্যকে নির্দেশ দিলেন, তুমি কৃষকের কাছে যাও এবং আমার বলা প্রশ্নগুলো তাকে গিয়ে করো, তার উত্তর থেকে সব পরিষ্কার হয়ে যাবে। সৈন্য সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে মহারাজ, আমি আপনার আদেশ পালন করব। রাজা যা যা বললেন তা শোনার পর সৈনিক কৃষকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তখন কৃষকের স্ত্রী কোনো কাজে মাঠে গিয়েছিলেন, আর কৃষক বাড়িতেই ছিলেন। তিনি অসুস্থতার কারণে মাঠে যেতে পারেননি। সৈনিক কৃষকের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে কৃষক তাকে স্বাগত জানিয়ে বললেন, আপনি নিশ্চয় রাজদরবার থেকে এসেছেন, বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনি বসুন, আমি আপনাকে এক গ্লাস জল এনে দিচ্ছি। তখন সৈনিক বলল, না, কিছু আনতে হবে না, আমি রাজা মহারাজের পক্ষ থেকে এসেছি, তার বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এসেছি। তখন কৃষক জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তাহলে বলুন রাজা মহারাজ আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন। সৈনিক কৃষককে বলল, রাজা মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে রাজা মহারাজ তোমাকে প্রচুর ধন দেবেন। শুধু তাই নয়, তোমার জমির দ্বিগুণ জমি এবং রাজমহলের অর্ধেক অংশ তোমার নামে লিখে দিবেন।
কৃষক সৈনিকের কথা শুনে শান্তভাবে উত্তর দিল। কৃষক বলল, রাজা মহারাজ চাইলে তার পুরো রাজ্য আমাকে দিয়ে দিতে পারেন, কিন্তু তবুও আমি আমার স্ত্রীকে ছাড়ব না। তুমি ফিরে গিয়ে তোমার রাজাকে বলে দিও। সৈনিক ফিরে গিয়ে রাজাকে পুরো ঘটনা জানালো। সেই সময় রানীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি পুরো ঘটনাই শুনলেন এবং শোনার পর বললেন, আপনি তো শুধু কৃষকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা এখনো নেননি। তাহলে এইভাবে আমরা কি করে নিশ্চিত হতে পারি যে কে বেশি বুদ্ধিমান এবং কার মধ্যে বেশি প্রেম রয়েছে? রানীর প্রস্তাবে রাজা সম্মত হলেন এবং রানী নিজেই সিদ্ধান্ত নিলেন যে আমি কৃষকের স্ত্রীর পরীক্ষা নেব। রানী এক সৈনিককে ডেকে বললেন, তুমি কৃষকের বাড়িতে যাবে এবং আমার বলা কথাগুলো গিয়ে কৃষকের স্ত্রীকে বলবে। তবে একটি কথা মনে রাখবে, এই কথা কেবল তখনই বলবে যখন কৃষক বাড়িতে থাকবে না। সৈনিক তখন বলল, রানীমা, কি বলতে হবে সেটা আমাকে বলুন। রানী তখন সৈনিককে সমস্ত পরিকল্পনা বুঝিয়ে দিলেন। এরপর সৈনিক কৃষকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সৈনিক বাড়িতে পৌঁছে ডাক দিল, কেউ আছেন? ডাক শুনে কৃষকের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এলেন। তিনি বললেন, বলুন কি হয়েছে? আপনি কে এবং কি বিষয়ে এখানে এসেছেন? সৈনিক বলল, আমি রাজমহল থেকে এসেছি, আমাকে রানী সাহেবা পাঠিয়েছেন। কৃষকের স্ত্রী বললেন, ঠিক আছে, বলুন রানী সাহেবা কেন পাঠিয়েছেন আপনাকে? সৈনিক বলল, রানী বলেছেন যদি তুমি তোমার স্বামীকে হত্যা করো তাহলে রানী তোমাকে প্রচুর হীরামতি আর গহনা উপহার দিবেন। শুধু তাই নয়, বর্তমানে তোমাদের কাছে যত জমি জায়গা আছে তার দ্বিগুণ জমি জায়গা তোমাকে দেওয়া হবে, সাথে রাজমহলের অর্ধেক অংশও তোমাকে দেওয়া হবে। এই প্রস্তাব শুনে কৃষকের স্ত্রী আশ্চর্যজনকভাবে রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে, যদি রানী সাহেবা আমাকে এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি। সৈনিক অবাক হয়ে বলেন, কিন্তু রানী কিভাবে বুঝবেন যে তুমি তোমার স্বামীকে হত্যা করেছ? কৃষকের স্ত্রী মুচকি হেসে বললেন, আমার ঘরে যে প্রদীপ জ্বলছে সেই প্রদীপটি আমি আমার স্বামীকে হত্যা করার পর নিভিয়ে দেব, তখন বুঝে নিও যে কাজ সম্পন্ন হয়েছে। কৃষকের স্ত্রীর কথা শুনে সৈনিক তৎক্ষণাৎ রাজমহলে ফিরে গেল এবং গিয়ে রানীকে সব কিছু খুলে বলল। কৃষকের স্ত্রীর এই উত্তর শুনে রানী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, আমি কখনো ভাবিনি যে কোনো স্ত্রী এমন ভয়ানক কাজ করতে পারে। রানীর মুখে চিন্তার ছায়া পড়ে গেল। তিনি রাজাকে সব জানালেন। কৃষকের স্ত্রীর কথাগুলো শুনে রাজা গভীরভাবে চিন্তিত হয়ে গেলেন এবং বললেন, আমি কোনোভাবেই চাই না যে আমাদের পরীক্ষার কারণে এক নিরীহ মানুষের প্রাণহানি ঘটুক। এরপর রাজা নগরের সমস্ত লোককে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি চাই তোমরা সবাই কৃষকের বাড়িতে যাও এবং কৃষককে এইসব কথাগুলো জানাও। কৃষককে সতর্ক করো যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে। এদিকে সৈন্যরা কৃষকের বাড়িতে রওনা দিল। তাদের মনে একটাই চিন্তা, কিভাবে কৃষককে রক্ষা করা যায় যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে। রাজার সৈন্যরা যখন কৃষকের বাড়িতে পৌঁছালেন তখন তারা দেখলেন কৃষক নিথর হয়ে পড়ে আছে। এক সৈনিক বলে উঠল, তোমাকে তো রাত্রিতে কৃষককে হত্যা করতে বলা হয়েছিল, তাহলে তুমি কেন দিনের বেলাতে কৃষককে হত্যা করলে? কৃষকের স্ত্রী ঠান্ডা গলায় উত্তর দিলেন, কৃষককে তো আমি হত্যা করতেই চেয়েছিলাম, রাতে তো শুধু প্রদীপ নেভানোর কথা ছিল, তাই আমি তাকে দিনে দুপুরে বিষ দিয়ে হত্যা করেছি। এই কথা শুনে সৈন্যরা হতবাক হয়ে দ্রুত রাজমহলে ফিরে গেলেন এবং রাজারানীকে পুরো ঘটনা জানালেন। এই খবর শুনে রাজা এবং রানী খুবই ক্রোধিত হয়ে পড়লেন। রাজা বললেন, এই নারীর শাস্তি হওয়া উচিত, একে বন্দি করে নিয়ে এসো। সৈন্যরা দ্রুত কৃষকের স্ত্রীকে গ্রেপ্তার করে রাজমহলে নিয়ে আসলো। রাজা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি এমন কাজ কেন করলে? তুমি কতটা লোভী, তোমার মনে কেবল টাকার প্রতি ভালোবাসা ছিল। কৃষকের স্ত্রী শান্ত গলায় উত্তর দিলেন, মহারাজ, আমাকে ভুল বোঝার চেষ্টা করবেন না। আমি কৃষককে মারার পরিকল্পনা আগে থেকেই করেছিলাম, আমি তো শুধু একটি সুযোগ খুঁজছিলাম। রানী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন তুমি তোমার স্বামীকে মারতে চাও? কৃষকের স্ত্রী বললেন, আপনারা যা জানেন তা হলো তার একটি মুখোশ। সে ঘরের বাইরে একজন ভালো মানুষ ছিল, কিন্তু ঘরের ভিতরে সে একজন ঘৃণ্য পুরুষ ছিল।
সে আমার সঙ্গে সব সময় দুর্ব্যবহার করত, আমাকে গালিগালাজ করত, কখনো কখনো মারধরও করত। আমি এতদিন ধরে সহ্য করছিলাম, কিন্তু আর পারছি না। তাই একটি সুযোগের অপেক্ষায় ছিলাম, তাই আমি তাকে আজ হত্যা করেছি। রাজা ইতস্তত হয়ে বললেন, তাহলে কি সত্যি কৃষক এমনই ছিল? রানী বললেন, এই পরিস্থিতি বিচার করা সহজ নয়, আমাদের সব দিক বিবেচনা করতে হবে। রাজা এবং রানী এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন এবং কৃষকের স্ত্রীকে কে শাস্তি দেবে তা নিয়ে আলোচনায় বসে গেলেন। বন্ধুরা, ওই সাধু বাবা এই গল্পটি রামদাসকে শোনাচ্ছিলেন। তারপর সাধু বাবা রামদাসকে বলেন, এখন তো তোমার বুঝতে পারা উচিত যে নারীর এমন কোন 3টি জিনিস আছে যা প্রতিটি পুরুষের দেখা উচিত। তখন রামদাস বলেন, সাধু মহারাজ, আমি এখনো বুঝতে পারিনি একজন স্ত্রীর কোন 3টি বিষয় যা প্রত্যেক পুরুষের দেখা উচিত। তখন সেই সাধু বাবা তাকে ব্যাখ্যা করে বললেন, প্রথমত, প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীর চলাফেরার উপর নজর রাখা, যে সে কোথায় যাচ্ছে বা কোথা থেকে আসছে। যে পুরুষ তার স্ত্রীর এই বিষয়টি নজর রাখে তার সংসারে কখনো অশান্তি হয় না। দ্বিতীয়ত, প্রত্যেক স্বামীরই উচিত তার স্ত্রীর দিকে লক্ষ্য করা, তার স্ত্রী তার বাড়িতে এসে ভালো আছে কিনা সেটা খেয়াল করা, তার উপর অন্য কেউ অত্যাচার করছে কিনা সেটা খেয়াল রাখা। তৃতীয়ত, তার স্ত্রীর মন বোঝা, তাকে ভালোবেসে আদর যত্নে রাখা। কারণ বন্ধুরা, ভালোবাসা হলো সবচেয়ে দামি জিনিস। ভালোবাসার কাছে প্রত্যেকটা নারী হেরে যায়। ভালোবাসা পেলে মেয়েদের জীবনে টাকা পয়সার প্রয়োজন হয় না। তাই বন্ধুরা, সবাই মেয়েদেরকে সম্মান করো এবং ভালোবাসা মাধ্যমে আগলে রাখো, তাতেই সংসারে সুখ শান্তি আসবে। ভালোবাসা পেলে একটা মেয়ে ঘরকে স্বর্গ করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।